নমস্কার। আজকে রবীন্দ্র নজরুল সন্ধ্যার কথা বলবো। তখনকার দিনে এখনো হয় হয়তো, পাড়ায় পাড়ায়, দক্ষিণ কলকাতার যে অঞ্চলে আমি থাকি সেখানে বিশেষ দেখা যায় না। পাড়ায় পাড়ায়, উত্তর কলকাতায় পাড়ায় পাড়ায় রবীন্দ্র নজরুল সন্ধ্যা পালিত হতো কাজী নজরুল ইসলামের জন্মদিনে। অনেকেই রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানটি সযত্নে তুলে রাখতেন একসঙ্গে এই দুটিকে পালন করার জন্য। রবীন্দ্র নজরুল সন্ধ্যা, এই নামকরণটাই হয়ে গিয়েছিল একদম স্ট্যান্ডার্ড নামকরণ। দক্ষিণ কলকাতার কিছু কিছু অঞ্চলে, কেয়াতলা, কাকুলিয়া, সব অঞ্চলেও দেখা যেত। সে উদ্যোক্তাদের বয়স 10 থেকে 16, 18, 20, তার বেশি নয়। পাড়ার কোনো জেঠু কাকু, আমাদের ছোটবেলায় পাড়ার গুরুজনদের মেসোমশাই আর মাসিমা, বন্ধুর মা মানেই মাসিমা, কাকিমা, কাকি, জেঠি এসব বলে ডাকার চল ছিল না। তারা কেউ কেউ এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করছেন। কারুর বাড়ির থেকে একটা চৌকি নিয়ে এসে তৈরি করা হয়েছে মঞ্চ সাদা চাদর পেতে। পেছনে বাড়ির থেকে রঙিন শাড়ি এনে তৈরি করা হয়েছে ব্যাকড্রপ। কয়েকটা আলো লাগানো হয়েছে। সেখানে পাড়ার হারমোনিয়াম, পাড়ারই কোনো দাদা বা একটু বয়সের কেউ তবলা বাজাবেন। রবীন্দ্র নজরুল সন্ধ্যার প্রতি অসাধারণ আন্তরিকতা ফুটে উঠত। একেবারেই ঘরোয়া উৎসব ছিল। এখানে যারা নাম দিত, যেসব অল্প বয়সী ছেলেমেয়েরা, তারা অধিকাংশই আগ্রহী ছিল রবীন্দ্রসঙ্গীত গাইতে। করবায়ু বয় বেগে, এদিন আজি কোন ঘাটে গো খুলে দিল দ্বার, হে নূতন, এইসব রবীন্দ্রসঙ্গীতগুলো গাইবার দিকে তাদের খুব প্রবণতা ছিল। নজরুলগীতি অপেক্ষাকৃত শক্ত, রাগভিত্তিক, অপেক্ষাকৃত শক্ত। সেই কারণে নজরুলগীতির গায়ক খুব একটা পাওয়া যেত না। অধিকাংশ অংশগ্রহণকারী নজরুলের কবিতা আবৃত্তিতে, বিশেষ করে বিদ্রোহী কবিতাটা আবৃত্তিতে, অথবা ফুলিতেছে জল দুলিতেছে তরি কাণ্ডারি কবিতাটা আবৃত্তিতে, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, এই কবিতাগুলো আবৃত্তি করতে আগ্রহী থাকত। এগুলো স্কুলে পড়ানো হতো তখন, বিদ্রোহীটা না, অন্য কবিতাগুলো, অথবা ফরিয়াদ কবিতাটা ক্লাস 10-এ ছিল তখন। তো এই সমস্ত কবিতাটা অসম্ভব আকর্ষণীয়, সুন্দর। নজরুলের লেখা তো অসাধারণ। তার এই কবিতাগুলো, কবিতা আবৃত্তিতেই বেশি আগ্রহী দেখা যেত ছেলে মেয়েদের। আর দু একটা নজরুল গীতি যে গাইতো না তা না, সেসব মানে যারা একটু শিক্ষিত পারে, গান তুলে, সকলেই প্রায় গান গাইতে পারতো তখন, গান তুলে গান গাওয়া নয়, যারা একটু গানের শিক্ষকের কাছে শেখে, অথবা গানের কোনো প্রতিষ্ঠানে গিয়ে শেখে, সঙ্গীত প্রতিষ্ঠানে, তারা নজরুলগীতি হয়তো কেউ কেউ গাইতো, কিন্তু এদের সংখ্যা খুব কম ছিল। সন্ধেবেলায় এই অনুষ্ঠান শুরু হতো। পাড়ার চেয়ার সবসময় যে ব্যবস্থা করা যেত তা নয়, 17 ইঞ্চি পেতে বসার জায়গা হতো। খোলা কারুর বাগানের মাঠে, কারুর বৈঠকখানায়, বাড়ির সামনে ফুটপাতে, ভারী সুন্দর পরিবেশ হতো, একদম ঘরোয়া। সেখানে পাড়ার সব মা, পিসিমা, কাকিমা, মাসিমার দল, পিসেমশাই, মেসোমশাই, কাকামশাই, জ্যাঠামশাইয়ের দলে আসতেন, তারা শুনতেন। আর এই অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। মাইকের ব্যবস্থা কখনো থাকতো, কখনো না। প্রত্যেকটা পাড়াতেই দুর্গাপুজো হতো। তো দুর্গাপুজোর যারা মাইক দিত, সেই পাড়ার দাদাকে ধরে বা কাকুকে ধরে একটা মাইকের ব্যবস্থা করে ফেলাই যেত, অসুবিধে কিছু ছিল না। আর কোনো সহৃদয় মেসোমশাই জানিয়ে দিলেন যে
তোদের ওই মাঝখানে একটু চা বিস্কুট কেটলি করে আমি ব্যবস্থা করে দিচ্ছি। ওফ, ছেলে মেয়ের দল একেবারে ধন্য হয়ে যেত। যে তার সব থেকে ভালো অভিনয়টুকু দিয়ে, সব থেকে ভালো পরিবেশনা দিয়ে গান পরিবেশন করত। এখনকার মতো টিভি সঞ্চালকের মতো কোনো সঞ্চালক থাকতো না। একজন কেউ ঘোষণা করে যেতেন, আর পরপর সকলে এসে গান গেয়ে যেত। কখনো নজরুল, কখনো রবীন্দ্রসঙ্গীত, মাঝে আবৃত্তি, আবার নৃত্যনাট্যের অংশবিশেষ। এরা তো খুব ছোট বাচ্চা ছিল, এরা একটা বড় কিছু, অনেক কিছু করতে পারতো না, কিন্তু সহৃদয় ছিল। ভরতনাট্য শাস্ত্রে সহৃদয় দর্শকের কথা বলা হয়েছে না? এরা সহৃদয় দর্শক, সহৃদয় পরিবেশকও বটে। পরবর্তীকালে রবীন্দ্র নজরুল সন্ধ্যা দেখেছে রবীন্দ্র সদনের সামনের মাঠে। না, রবীন্দ্র জয়ন্তীতে যে একটা অসম্ভব অর্গানাইজড ব্যাপার, সেরকম কিছু না। এখানে সন্ধ্যাবেলা ইয়াং ছেলেমেয়েরা, তরুণ তরুণীরা গোল হয়ে বসতো, তাদের মধ্যে থেকেই কেউ গান গাইতো, কেউ আবৃত্তি করত। অন্ধকার, পথের আলোয় যতটা আলোকিত, যে কেউ এসে শুনছে, সবাই আসছে, অবারিত দ্বার খোলা। আবার কোনো কোনো ছেলে বা মেয়ে, ভদ্রলোক ভদ্রমহিলা কেউ একজন এসে বলল, আমি একটা গান গাইব, সকলে সানন্দে তাকে আহ্বান জানাতো। যন্ত্রসঙ্গীত খুব কম থাকতো, কখনো থাকতো না, বেশিরভাগই থাকতো না। সে বসে তার প্রিয় কয়েকটি গান পরিবেশন করে গেল, রবীন্দ্র নজরুল সন্ধ্যা, রবীন্দ্রনাথ বা নজরুলের। কেউ আবৃত্তি করলো, কেউ কোনো কথা বলল। আর এখানেও এই কয়েকটা দিন রবীন্দ্র নজরুল সপ্তাহ চলতো। এই সপ্তাহের মধ্যে কয়েকটা দিন প্রতিদিন নিয়ম করে কোনো না কোনো ছোট পত্রিকা, অনুপত্রিকা বিক্রির মানুষেরা আসতেন। তারা তাদের পত্রিকাগুলো মানুষের কাছে বিক্রি করত। রাত্রি 9টা, তার বেশি নয় পর্যন্ত। ওই অঞ্চলে তো এমনিতেই লোকজনের ভিড় কম, তখন তো আরও কম ছিল, নির্জনতা। 9টা সাড়ে 9টার পরে কেউ থাকতে রাজি হতো না। না, কলকাতা তখন বিপদ সংকুল ছিল না। কলকাতা সে সময় অনেকটাই স্বাভাবিক ছিল। মানুষেরা উঠে পড়তেন এবং ফিরে যেতেন। এইরকম করে প্রায় সমস্ত সপ্তাহটা ধরেই চলতো রবীন্দ্রনাথ নজরুলের চর্চা, রবীন্দ্র নজরুল সন্ধ্যা। তখনও রবীন্দ্রনাথ নজরুলের ভেতরে এখন যে একটা ইচ্ছাকৃত স্পষ্ট বিভাজন করার চেষ্টা চলেছে, তখন সেটা ছিল না। আমার এক পূর্ববঙ্গবাসী মুসলমান বন্ধু পরিচিত আমাকে খুব আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করেছিল, আচ্ছা, এখনকার বাংলাদেশে, তখন পূর্ব পাকিস্তানে নজরুলের বাড়ি কোথায় ছিল? আমি বললাম যে নজরুল পূর্ব পাকিস্তানের লোক নন, বর্ধমানের চুরুলিয়া জেলায় ওনার পৈতৃক বাড়ি। বন্ধুটি আন্তরিকভাবে মর্মাহত হলো। নজরুলকে বাঙাল প্রমাণ করা গেল না, সেটা তাকে আঘাত করেছিল। নজরুল আমাদের কবি, রবীন্দ্রনাথ তোমাদের কবি, এই আমার তোমার ব্যাপারটা ছিল না। নজরুল সবার। শিল্প জাত ধর্মের হয় না, শিল্প সবার। বড় গোলাম আলী খাঁ সাহেব হরি ওং তৎসৎ বলে গান গাইতেন। শিল্প সবার। পণ্ডিত রবিশঙ্করের একটি গানের রেকর্ড শুনেছিলাম, ভগবান খোদা তালা বলে। শিল্প আলাদা হয় না। রবীন্দ্র নজরুল সন্ধ্যা কলকাতার একটা অন্যতম আকর্ষণ ছিল। এখন সেভাবে দেখি না, তবে ওই একাডেমির ওই অঞ্চলটা চিরকালই একটা সাংস্কৃতিক পরিবেশ আছে। নানা ধরনের নাটক, মুক্তমঞ্চ যে আসছে, পরিবেশন করছে, ভারী সুন্দর পরিবেশ। সন্ধেবেলা গিয়ে দাঁড়ালে ভালো লাগে। এখনও সেটা আছে। পাশেই একাডেমি, এপাশে রবীন্দ্র সদন, সব মিলিয়ে জায়গাটা একটা ভেতরে একটা অদ্ভুত সুন্দর সাংস্কৃতিক পরিবেশ রয়েছে। আর কলকাতা শহরে গ্রীষ্মকালে ময়দানের খোলা হাওয়া সে তো বিখ্যাত।